হ্যালো সবাইকে। আজ আমরা কথা বলবো 2024 সালে মুক্তিপ্রাপ্ত একটি কোরিয়ান হরর থ্রিলার মুভি সম্পর্কে, যার নাম দি কাপল ম্যানেজার। গল্পের শুরু হয় একটি কোরিয়ান বিয়ের অনুষ্ঠানে, যেখানে বর এবং কনে উভয় পক্ষ থেকে অনেক লোক উপস্থিত ছিল। এত বড় একটি পার্টি আয়োজন করা, এত লোকের অ্যারেঞ্জমেন্ট করা, সবার সঙ্গে ছবি তোলা এবং সেটা হাসতে হাসতে, এটা কোনো সহজ কাজ নয়। এর জন্য অনেক পরিশ্রম লাগে। তারপরে আবার নতুন একটি জীবন শুরু করার চাপও ছিল। এক পর্যায়ে বর ইয়াং বেশ ক্লান্ত হয়ে পড়ে। চাপ সামলাতে না পেরে সে বমি করতে শুরু করে। এমন সময় সে বাথরুমে চলে যায়। তার সবচেয়ে ভালো বন্ধু পার্কও তার পেছনে পেছনে চলে আসে। তার বন্ধুকে একেবারে নার্ভাস দেখে পার্ক তার সঙ্গে এটা নিয়ে মজা করছিল, কিন্তু ইয়াংশিক মোটেও মজা করার মুডে ছিল না। হঠাৎ সে বেশ গম্ভীর হয়ে পড়ে এবং পার্ককে প্রশ্ন করে, তুমি কবে বিয়ে করবে? তোমার তো একটি সুন্দর গার্লফ্রেন্ডও আছে। পার্ক যখন বলে তারা সম্ভবত এই বছরেই বিয়ে করবে, তখন ইয়াং একটি অদ্ভুত রকমের উত্তর দেয়। সে বলে বিয়ের তারিখ নির্ধারণ করার আগে প্রথমে দুজনের বাবা মাকে একে অপরের সাথে পরিচয় করানো উচিত এবং তারপর ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। সবকিছু ভালোভাবে জেনে নেওয়াটা খুবই দরকার, বিশেষ করে নিজের ভবিষ্যৎ স্ত্রী সম্পর্কে, কারণ এটা তার জীবনের প্রশ্ন। আর আজকাল এসব কাজের জন্য অনেক পেশাদার সংস্থাও রয়েছে। পার্ক তাদের মধ্যে থেকে কারোর সাথে যোগাযোগ করতে পারে। যদিও পার্ক তার বন্ধুর একথায় তেমন গুরুত্ব দেয়নি, তবে এই কথাটি তার মনের মধ্যে গেঁথে যায়। এরপর বাথরুম থেকে বের হয়ে তাকে একটি কার্ডও দেওয়া হয়। সেই কার্ডটি ছিল একটি সংস্থার, যার নাম ছিল দি ক্লাস, এবং কার্ডে মিসেস সেন নামে একজনের নাম, ঠিকানা এবং নাম্বার লেখা ছিল। তবে চিন্তার বিষয়, এটা কি শুধুই একটি কাকতালীয় ঘটনা? যাই হোক, পার্ক ঠিক করে নেয় ওই সংস্থার সাথে সে যোগাযোগ করবে, যদিও সে মোটেই সিরিয়াস ছিল না এই বিষয়ে। তবে মিসেস সেনের অফিসে যাওয়ার পর তার ধারণাই পাল্টে যায়। মিসেস সেনের অফিসটি ছিল একেবারে অদ্ভুত, যা সুন্দর সুন্দর সব পেইন্টিং এবং ভাস্কর্য দ্বারা সজ্জিত ছিল। তার মধ্যে বিশেষ করে একটি কার্ডের ওপর চোখ পড়ে পার্কের। পার্ক যখন সেটি দেখছিল, তখন পেছন থেকে একটি কণ্ঠস্বর শোনা যায়। সেটিই ছিল মিসেস সেন, যিনি পার্ককে ওই কার্ডটির নাম বলেন থিম। এই কার্ডটি ইনার গাইডেন্স অফ সেলফ অ্যানালাইসিস সম্পর্কিত। এর মানে হলো, যে কোনো পরিস্থিতিতে কোনো পদক্ষেপ নেওয়ার আগে মানুষকে তার ভেতরে গভীরভাবে ভাবতে হবে। তাকে বুঝতে হবে তার মনের ভেতর কি বলছে, কারণ বেশিরভাগ সময় সেটাই সঠিক গাইডেন্স দেয়। এজন্য তার চোখ ওই কার্ডটিতে পড়েছিল। আর আরেকটি মানে হলো, আগামী 30 দিনের মধ্যে তার জীবনে খুব গুরুত্বপূর্ণ বড় কোনো ঘটনা ঘটতে যাচ্ছে, যা তার পুরো জীবনকে বদলে দেবে। যদিও এসব কথা অনেক ইন্টারেস্টিং ছিল, তবে পার্ক এসব কিছুতে বিশ্বাস করছিল না। তাই সে সময় নষ্ট না করে সরাসরি মিসেস সেনের সাথে মিটিংয়ে বসে। আসলে তার একেবারেই কোনো ধারণা ছিল না এখানে তাকে ঠিক কী কথা বলা, প্রশ্ন করা উচিত। সে ভাবছিল তারা হয়তো বিয়ের পার্টির খরচ, স্থান এগুলো নিয়ে আলোচনা করবে, ভবিষ্যতে তাদের কিভাবে পরিকল্পনা করা উচিত সেসব নিয়ে কথা বলবে। কিন্তু মিসেস সেন তো অন্য কিছু নিয়ে পড়েছিল। প্রথমে মিসেস সেন দুজনের প্রোফাইল খুব ভালোভাবে যাচাই করেন। এর মাধ্যমে জানা যায় যে পার্ক একজন খুব সাধারণ মানুষ। তার পরিবার, শিক্ষা, তার নিজের পেশা সবই বেশ সাধারণ। সে ইতোমধ্যেই তার জীবনের 34 বছর পার করে ফেলেছে, তবুও তেমন কোনো উন্নতি করতে পারেনি। সে একজন আন্ডার গ্র্যাজুয়েট। সে একটি নিচু স্তরের কোম্পানিতে কাজ করছে এবং তার নিজের কোনো বাড়িও নেই। অপরদিকে তার যে গার্লফ্রেন্ড চিনমিন, সে মাত্র 29 বছর বয়সী, পড়াশোনায় যথেষ্ট ভালো এবং সম্প্রতি সে একটি স্টেট ফিনান্সিয়াল কোম্পানিতে তার প্রশিক্ষণ শুরু করেছে। কিছুদিনের মধ্যে তার চাকরি স্থায়ী হয়ে যাবে এবং সে ভালো স্যালারিও পেতে শুরু করবে। এমন জুটি সচরাচর দেখাই যায় না। বিবাহ বাজারে চিনমিন উচ্চ স্তরের মানুষ এবং পার্ককে একজন নিম্ন স্তরের মানুষ ধরা হয়েছে। এমন নিজের সমালোচনা শুনতে কে পছন্দ করে বলেন? পার্কও বেশ অস্বস্তি অনুভব করতে শুরু করেছিল। সে মিসেস সেনকে বলেন, আমাদের মধ্যে এসব বিষয়ে কোনো সমস্যা নেই। আমরা একে অপরকে ভালোবাসি, তাই আমরা বিয়ে করতে চাই। কে বেশি উপার্জন করে, কে কম, এতে কি বা যায় আসে? পার্ক এতটাই রেগে গিয়েছিল যে সে প্রায় উঠে চলে যাচ্ছিল, কিন্তু মিসেস সেন তাকে থামিয়ে দিয়ে বলেন, সমস্যা এখন নেই, কিন্তু পরে হবে। বিয়ে একটি সঙ্গ, যেখানে দুজনের সমান স্তরের হওয়াটা খুবই জরুরি। না হলে আজ না হয় কাল
অহংকারের সাথে সংঘর্ষ হবেই, এবং পার্ক যদি আজ এই মিটিং থেকে উঠে চলে যায় তাহলে তাদের বিয়ে কখনোই সফল হবে না। এখন পার্ক এরপরে কি উত্তর দেয় সেটা আমাদের জানানো হয় না, কারণ এই দৃশ্য এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা পার্ক এবং চিনমিনকে একটি রেস্তোরাঁয় দেখতে পাই, এবং চিনমিনের প্রথম কথা ছিল যে সে একটি বিলাসবহুল হোটেলে যেতে চায়, যদিও তারা দুজনেই অনেক বছর ধরে এই রেস্তোরাঁয় আসছে। আসল অস্বাভাবিকতা শুরু হয় কিছু সময় পর, যখন পার্ক তার সাথে বিয়ে নিয়ে আলোচনা করতে শুরু করে। হঠাৎ চিনমিন বলে বিয়ের পর সে কোনো ভাড়া বাড়িতে থাকতে চায় না, তার সব বন্ধু বিয়ের পর কোনো না কোনো উন্নত কমিউনিটিতে চলে গেছে। তাহলে পার্ক কেন তার গ্রামের বাড়ি বিক্রি করে নতুন কোনো বাড়ি কিনতে পারে না? এ কথা শুনে পার্কের মনে পড়ে যায় মিসেস সেন তো বলেছিল যে যখনই সে চিনমিনের সাথে বিয়ে নিয়ে আলোচনা শুরু করবে, চিনমিন তাকে সবসময় নিচু করে দেখানোর চেষ্টা করবে, তার দুর্বল পয়েন্টগুলো তার সামনে তুলে ধরবে। আর যেমন মিসেস সেন বলেছিল, বাস্তবেও তাই ঘটেছে। চিনমিনের বিয়ে নিয়ে আলোচনা করতে কোনো আগ্রহই ছিল না। বিপরীতভাবে চিনমিন বলতে শুরু করে যে এখন তো সবাই বিয়ে ছাড়াই একসাথে থাকছে, তাদের বিয়ে করার এত তাড়া কিসের? একথা শুনে পার্ক খুবই হতাশ হয়ে যায়, কারণ যখন চিনমিনের চাকরি ছিল না তখন চিনমিন এই বিয়ের ব্যাপারে সবচেয়ে বেশি কথা বলতো। কিছু মাসের মধ্যে এমন পরিবর্তন দেখে পার্ক ব্যাপারটা একদমই মেনে নিতে পারছিল না। একই সাথে সে বুঝতে শুরু করে যে মিসেস সেন কতটা সঠিক ছিল। পার্ক ওই রাতে আবার মিসেস সেনের সঙ্গে দেখা করতে যায় এবং পুরো সিচুয়েশন খুলে বলে। আসলে পার্ককে তেমন কিছু বলার প্রয়োজনই পড়েনি, কারণ মিসেস সেন তো আগে থেকেই সবকিছু আন্দাজ করে ফেলেছিলেন। তিনি অনেক দিন ধরেই এই পেশায় ছিলেন, তাই সে খুব ভালো করেই জানতো যে এমন কিছু হতে চলেছে। কিন্তু এর সঙ্গে এর সমাধানও তার কাছে ছিল। তিনি পার্ককে প্রথমে কন্ট্যাক্ট পেপারে সাইন করিয়ে নেন। এছাড়া তাকে একটি পেন ড্রাইভও দেন, যাতে একটি সফটওয়্যার ছিল, এবং ওই সফটওয়্যারটি তিনি চিনমিনের ফোনে দিয়ে দিতে বলেন। অবশ্যই চিনমিনকে না জানিয়ে পার্ক কাজটি ঠিকই করে ফেলেছিল। পরের দিন যখন তারা একসাথে বসে আড্ডা দিচ্ছিল, পার্ক ইচ্ছে করেই চিনমিনের কাপড়ে কোল্ড ড্রিঙ্ক ঢেলে দেয়, এবং যখনই চিনমিন ওয়াশরুমে যায় পার্ক তার ফোনে ওই সফটওয়্যারটি ইনস্টল করে দেয়। এর ফলে চিনমিন তার সঙ্গে কি কথা বলছিল তার ফোনে সব কথোপকথন রেকর্ড হচ্ছিল, সেগুলো মিসেস সেন দেখতে পাচ্ছিলেন। চিনমিনের ব্যক্তিগত জীবন স্বচক্ষে দেখতে এটাই ছিল একমাত্র ভালো উপায়, এবং এর কতটা প্রয়োজন ছিল সেটা আমরা পরের দৃশ্যে দেখতে পাই, যখন মিসেস সেন চিনমিনের কিছু স্ক্রিনশট পার্ককে পাঠায়। এটা ছিল চিনমিন এবং তার বেস্ট ফ্রেন্ডের কথোপকথন, যেখানে চিনমিনের ক্লোজ ফ্রেন্ড তাকে তার ভাইয়ের সাথে সম্পর্ক করতে সাহায্য করছিল। কিন্তু তার মতে পার্ক না দেখতে হ্যান্ডসাম, না কোনো ভালো চাকরি করে, এবং না তার কাছে টাকা, গাড়ি, বাড়ি কোনোটাই আছে। তাহলে কেন চিনমিনের মতো সুন্দরী মেয়ে তাকে পছন্দ করবে? সে তো আরও ভালো কাউকে ডিজার্ভ করে। আসলেই তো এটা ঠিক। মিসেস সেনও একদম ঠিক এটাই বলেছিলেন পার্ককে। কিন্তু তার জন্য আশ্চর্যের বিষয় ছিল যে তার গার্লফ্রেন্ডও, মানে তার চিনমিনও অন্য ছেলের সাথে দেখা করতে রাজি ছিল। তো এ কারণেই কি সে বিয়ে করতে চায়নি পার্ককে? এখন কি সে পার্কের থেকে ভালো কোনো অপশন খুঁজে পেয়েছে? পুরো মেসেজটা পড়তে পার্কের খুব খারাপ লাগছিল এবং খুব বেশি রাগও হচ্ছিল। তাকে আরও বেশি বিরক্ত করছিল যে ওই রাতে যখন পার্ক চিনমিনের সাথে ইন্টিমেট হতে চেয়েছিল, সে তাকে মুখের উপর না বলে দেয়। কখনো বাহানা দেয় যে সে এখনো গোসল করেনি, কখনো বলে যে তাদের কাছে প্রোটেকশন নেই, যদিও পার্কের জন্য এসব কিছুই ম্যাটার করে না, কারণ কিছুদিনের মধ্যে তাদের বিয়ে হতে যাচ্ছে। তাহলে প্রোটেকশনের কি দরকার? মনে মনে পার্ক প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে হয়তো তাদের সম্পর্ক ভেঙে যাচ্ছে। চিনমিন তার প্রতি আর আগের মতো আগ্রহীই নয়। এর প্রমাণ আমরা পরবর্তী দৃশ্যে দেখতে পাই, যখন আমরা চিনমিনকে তার ট্রেনিং ইনস্টিটিউটে এক ছেলের সাথে ফ্লার্ট করতে দেখি। যদিও প্রথমে ছেলেটিই এগিয়ে এসেছিল, কিন্তু তারও আগ্রহের কোনো কমতি ছিল না। না হলে সে কেন তার সম্পর্কের কথা গোপন করবে যে সে কমিটেড? এমনকি যখন সে গেটে পার্ককে দেখে তার জন্য অপেক্ষা করতে, তখনও সে তাকে পরিচয় করিয়ে দেয় না। সে বলেছিল যে পার্ক তার শুধুই ভালো বন্ধু, যদিও একথা পার্ক শুনতে পায় না। তবুও সে ইতিমধ্যেই চিনমিনকে সন্দেহ করতে শুরু করেছিল। এ বিষয়ে তাদের মধ্যে কিছুটা তর্কও হয়ে যায়। খুব চিৎকার করে সে চিনমিনকে দোষারোপ করে, যার ফলে চিনমিনও রেগে যায়
এবং তার সাথে কথা বলা বন্ধ করে দেয়। এ সময় পার্ক বুঝতে পারে যে সম্ভবত এখন চিনমিনকে রাগানো ঠিক হবে না। তাই পরের দিনই সে তার কাছে মাফ চায় এবং তাকে ডেটে নিয়ে যাওয়ার জন্য রাজি করানোর চেষ্টা করে। কিন্তু চিনমিনই কোনোভাবে রাজি হয় না, বলে আজ তার অফিসের সমস্ত সহকর্মী একসাথে ডিনারে যাবে, তাকে অবশ্যই যেতে হবে। পার্কও তাকে জোর করে না, কিন্তু সে তার উপর নজর রাখতে থাকে। এর মাধ্যমে সে জানতে পারে চিনমিন তাকে মিথ্যে বলেছিল। তার অফিসের কেউই ডিনারে যাচ্ছে না, কেবলমাত্র সে এবং ওই ছেলেটি যার সাথে তার ঘনিষ্ঠতা। আসলে তারা দুজনই ইতিমধ্যে একে অপরের কাছে বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছিল। হাসতে হাসতে তারা একে অপরের সাথে কথা বলছিল এবং একে অপরের হাতও ধরছিল। পার্কের এসব একটুও ভালো লাগছিল না। টেনশনে রাগে তার হাত পা কাঁপতে শুরু করেছিল। তারপর যখন রাতে তাদের একসাথে চিনমিনের বাড়িতে ঢুকতে দেখে, তখন সে নিজের ভাষা হারিয়ে ফেলে। এতদিনে চিনমিন যত বিশ্বাস এবং ভরসা অর্জন করেছিল সেটা এক নিমেষেই মাটিতে মিশে যায়। এই সব কিছু ভাবার পর পার্ক সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এখন সে তার জীবনের পুরো নিয়ন্ত্রণ মিসেস সেনের হাতে দিবে, কারণ তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা যে কোনো উপায়ে এই বিয়ে করিয়ে দেবে। পার্কেরও চিনমিনকে চাই, যে কোনো মূল্যে তাকে হারানো সে মেনে নিতে পারবে না। সে প্রতিজ্ঞাবদ্ধ যে তাকে যা কিছুই করতে হবে সে সেটা করবে। কিন্তু মনে মনে সে ভাবে সে কি একটু বেশি চিন্তা করছে না এসব নিয়ে। পরক্ষণে সে ভাবে সে একদম সঠিক ভাবনা ভাবছে, যার প্রমাণ আমরা পরবর্তী পর্বে দেখতে পাই, যখন আমরা চিনমিনকেও ওই ছেলেটির বাড়িতে দেখতে পাই এবং তাদের কথোপকথন থেকে জানতে পারি যে তারা রাতভর একে অপরের সাথে ঘনিষ্ঠ ছিল। হয়তো এজন্যই চিনমিন ওই রাতে পার্কের কোনো মেসেজ বা কলের উত্তর দিতে পারেনি। তবে সকালে সে তার ভুল বুঝতে পারে এবং পার্ককে ফোন করে মাফ চেয়ে নেয়। সে মিথ্যে অজুহাত দেয় যে গতকাল সে খুব ক্লান্ত ছিল, তাই সে ঘুমিয়ে পড়েছিল। কিন্তু সত্য কথা হলো পার্ক তো নিজেই নিজের চোখে সবকিছু দেখেছিল, কিন্তু সে এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখায় না। মিসেস সেনের ওপর ভরসা রেখে এই বিষয়টিকে উপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে চিনমিনের আত্মবিশ্বাস বেড়ে যায়। তার মনে হতে থাকে যে পার্ক নিশ্চয়ই তাকে মাফ করে দিয়েছে, তাই সে আর এই বিষয়টি নিয়ে কথা বাড়ায় না। কিন্তু তার মনের মধ্যে এক বিশাল দ্বিধা কাজ করছিল। একদিকে ছিল তার এত বছরের কমিটমেন্ট, তার সম্পর্ক, আর অন্যদিকে ছিল একটি উজ্জ্বল ভবিষ্যৎ। স্পষ্টতই তার নতুন বয়ফ্রেন্ড পার্কের থেকে অনেক বেশি হ্যান্ডসাম, দ্বিগুণ আয় করে এবং তাকে গুরুত্বও দেয়। যদি চিনমিন তার সাথে বিয়ে করে তার ভবিষ্যৎ তো খুবই উজ্জ্বল। তবে পার্ককে ঠকানোও তো ঠিক হবে না। তাহলে সে কি করবে এখন? কিছুই বুঝতে পারছিল না। অন্যদিকে সেই ছেলেও তো তাকে ছেড়ে যাচ্ছিল না। তাই এখন সে তার বন্ধুদের সাথে এসব বিষয় নিয়ে আলোচনা করছিল। তখন তার বন্ধু তাকে পরামর্শ দেয় যে সে যেন পার্কের সাথে ব্রেকআপ করে ফেলে। কিন্তু তার আগে তাকে নিশ্চিত হতে হবে যে ওই ছেলের মনে আসলেই কি আছে। সে কি সম্পর্ক নিয়ে আসলেই সিরিয়াস নাকি শুধু সময় কাটাচ্ছে। এটা জানার জন্য চিনমিনের কিছুটা সময় প্রয়োজন ছিল। তাকে ওই ছেলেকে আরও ভালোভাবে বুঝতে হবে। সে সেই সুযোগটি পেয়েও যায়। ওই দিন সেই ছেলে তাকে ট্রেকিংয়ে যাওয়ার অফার দেয় এবং চিনমিনও তা প্রত্যাখ্যান করে না, কারণ তাকে যাচাই করার এটা একটা সুযোগ। সেখানে গিয়ে সে ওই ছেলেকে সোজাসুজি সব বলে। সে তাকে বলেছিল সে কোনো খারাপ মেয়ে নয় যে কোনো ছেলের সাথে ইন্টিমেট হয়ে যাবে। ওই রাতে যা ঘটেছিল তা একটি ভুল ছিল। সে মদ্য অবস্থায় ছিল, তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু সে এমন ভুল আর করতে চায় না। কোনো অনুভূতি ছাড়াই শুধু শারীরিক আকর্ষণের ভিত্তিতে সে কোনো সম্পর্কে জড়াতে চায় না। একই সাথে চিনমিন তাকে পার্কের কথাও জানিয়ে দেয় এবং বলে যে সে ডাবল ডেটিং করতে চায় না। যদি সে তাকে সিরিয়াসভাবে পছন্দ করে তাহলে সে পার্কের সাথে ব্রেকআপ করে নেবে, নইলে এই সম্পর্ক এখানেই শেষ হয়ে যাবে। চিনমিন ওই ছেলের সামনে এত বড় বড় কথা বলছিল, কিন্তু মনে মনে সে এই প্রার্থনাই করছিল যে ওই ছেলে তাকে যেন নিজের করে নেয়। এবং সেটাই সত্যি হয়ে গেল। ওই ছেলে তাকে সত্যিই পছন্দ করেছিল। ফলে ওই স্থানেই তারা তাদের সম্পর্ককে পাকা করে ফেলে। সেই অনুযায়ী এটি তাদের প্রথম ডেট ছিল, যেটি মনে রাখতে তারা একসাথে একটি সেলফি তোলার সিদ্ধান্ত নেয়। এর জন্য দরকার ছিল একটি সুন্দর পরিবেশের, যা তারা পেয়েও গিয়েছিল। সেখানে চারপাশের একেবারে পারফেক্ট পরিবেশ ছিল। তার মধ্যে একটি জায়গায় দাঁড়িয়ে ওই ছেলে সেলফি তুলতে থাকে। কিন্তু হঠাৎই কিছু অঘটন ঘটে যায়। যখন তারা সেই ছবি দেখছিল তখন
আচমকা চিনমিনের ব্যালেন্স হারিয়ে যায় এবং সে নিচে পড়ে যায়। তার তো জানাই ছিল না যে তার ঠিক পেছনে এত বড় একটি গর্ত রয়েছে। ওই ছেলে ভয় পেয়ে যায় এবং কোনোভাবে চিনমিনের হাত ধরে তাকে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত চিনমিন হাতে গ্লাভস পরেছিল, যার ফলে তার হাত ছুটে যায় এবং চিনমিন নিচে পড়ে যায়। অপরদিকে ওই ছেলের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। সে ভয়ে পাগলের মতো চিৎকার করতে শুরু করেছিল। প্রথম ডেটেই নিজের প্রেমিকাকে হারিয়ে ফেলেছে, তো সে কষ্ট পাবে না তা কি হয়? কিন্তু সবকিছু অবাক করে দিয়ে কিছু সময় পর হঠাৎ তার সেই কষ্টের চিৎকার হাসিতে পরিণত হলো, যা থেকে আমরা বুঝতে পারি ওই ছেলে কখনোই কষ্ট পায়নি। সে তো কান্নার অভিনয় করছিল শুধু। বিষয়গুলো কেন এমন ঘটছে এর উত্তর আমরা পরবর্তী দৃশ্যে পাই। মিসেস সেনের মাধ্যমে জানা যায় এটা সব তার পরিকল্পনা ছিল। তিনি ওই ছেলেকে বলেছিলেন চিনমিনকে পটাতে, যাতে সে তার কাছে পৌঁছাতে পারে, এবং তার নির্দেশে ওই ছেলে চিনমিনকে ট্রেকিংয়ে নিয়ে গিয়েছিল, যেখানে নির্জন স্থানে এসে সে চিনমিনকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। নির্জন জায়গা ঠিক করে এই জন্য যে রেস্কিউ টিম পৌঁছাতে যাতে দেরি হয়, এবং যত দেরি হবে চিনমিনের আঘাতও তত বেশি হবে। তখনই তো তার অবস্থান বিয়ের বাজারে নিচে চলে আসবে। দুর্ভাগ্যবশত ঠিক এটাই ঘটেছিল চিনমিনের জীবন। চিনমিনের যখন জ্ঞান ফেরে তখন সে বুঝতে পারে তার একটি পা আর নেই। আসলে সেই গর্তটা এতটাও গভীর ছিল না যে চিনমিনের মৃত্যু হবে, তবে তাকে আহত করার জন্য যথেষ্ট ছিল। আর এই সবই ছিল মিসেস সেনের মাস্টার প্ল্যান। কি একটা অবস্থা! এমন ঘটনার কারণে চিনমিন কাউকে দোষ দিতেও পারল না। তাই হাসপাতালে বসে সে তার ভাগ্যের প্রতি অভিশাপ দেওয়া ছাড়া আর কোনো কিছুই করার ছিল না। এক পর্যায়ে চিনমিনের মনে হতে শুরু করেছিল যে এটি তার পাপের শাস্তি। সে পার্ককে ঠকিয়েছে, তার শাস্তি এমন নির্মমভাবে পাচ্ছে। তাই যখন পার্ক তাকে দেখতে আসে চিনমিন খুব কাঁদতে থাকে, তার সামনে ক্ষমা চায় এবং সত্যি বলতে সবকিছু স্বীকারও করে। কিন্তু তার জানাই ছিল না যে পার্ক ইতিমধ্যে সবকিছু জানে। এটা তারই কাজ, শুধু চিনমিনকে পাওয়ার জন্য। তো যখন চিনমিন মাফ চায় মনে মনে পার্ক অনেক খুশি হয়। পার্ক তাকে সান্ত্বনা দিয়ে বলেন যা হয়েছে তা তো হয়েই গেছে, ভুল তো সবারই হয়। এ বিষয়ে কোনো অভিযোগ নেই চিনমিনের ওপর পার্কের। এখন এমন পরিস্থিতিতে একথা চিনমিনের খুবই সান্ত্বনার বাণী ছিল। হয়তো এজন্য পার্ককে কোনো সন্দেহ হয়নি। তার জন্য পার্ক যেন ঈশ্বর হয়ে উঠেছিল। এরপর পরিস্থিতি কিছুদিনের জন্য স্বাভাবিক হয়ে যায়। এরপর পরিস্থিতি কিছুদিনের জন্য ভালো চলতে থাকে, কারণ পার্ক যা চেয়েছিল তার তা পাওয়া হয়ে গিয়েছিল, যদিও তার শাস্তি অন্য কেউ ভুগতে হয়েছে। কিন্তু অন্যদিকে চিনমিনের জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। প্রতিদিন ছোটখাটো কাজের জন্য, এমনকি বাথরুমে যাওয়ার জন্যও তাকে অন্যের উপর নির্ভর করতে হচ্ছিল। প্রশিক্ষণ শেষ না করার কারণে তার চাকরি চলে গিয়েছিল এবং সেই সাথে পার্কের আসা যাওয়া অনেক কম হয়ে গিয়েছিল। এখন তো সে তার মেসেজের ঠিকমতো উত্তরও দিত না। এক পর্যায়ে পার্ক তো তাকে সম্পূর্ণভাবে অবহেলা করতে শুরু করে। আসলে পার্ককে অফিসে প্রমোশন দেওয়া হয়েছিল, ভালো বেতন পাওয়া শুরু করেছিল, যার কারণে তার মহিলা সহকর্মীদের কাছ থেকে আরও বেশি অ্যাটেনশন পেতে শুরু করে এবং তারই মধ্যে এক মেয়ের সাথে তার সম্পর্ক শুরু হয়। এমনকি সে রাতেও সেই মেয়ের বাড়িতে সময় কাটাতে শুরু করে। জীবনে প্রথমবার এত টাকা, এত মনোযোগ পাচ্ছিল যে তার মাথা পুরোটাই ঘুরে গিয়েছিল। তার মনে হতে লাগলো যে সে যা চায় তাই করতে পারবে, কিন্তু সে ভুলে গিয়েছিল যে পাপ তার বাপকেও ছাড় দেয় না। সে নিজের অহংকার, দাম্ভিকতা এর জন্য যে খারাপ পথে সে গিয়েছিল সেই পথই তার ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। যেমন একদিন মিসেস সেনের কার্ড পার্ক পর্যন্ত পৌঁছে গিয়েছিল, ঠিক তেমনি করেই একদিন এই কার্ড চিনমিন পর্যন্তও পৌঁছায়। সে নিজেই চিনমিনের সাথে যোগাযোগ করে এবং তাকে প্রতিশ্রুতি দেয় যে সে পার্ককে ফিরিয়ে এনে দিবে। সে উভয়ের অবস্থান সমান করার কাজটাই করবে। যেমন আগে সে পার্কের জন্য চিনমিনের অবস্থান সমান করেছিল, তেমনি এখন পার্কের পালা, এবং তার প্রতিশ্রুতি পূরণ করতে একই প্রক্রিয়া প্রয়োগ করা হবে। মিসেস সেন পার্কের গার্লফ্রেন্ডকে এই কাজের অস্ত্র হিসেবে ব্যবহার করে, যার কারণে একদিন একটি অন্তরঙ্গ মুহূর্তে পার্কের চোখে চাকু ঢুকিয়ে দেয় তার গার্লফ্রেন্ড এবং তাকে অন্ধ করে দেয়। এবার পার্ক ও চিনমিন উভয়ের অবস্থান আবারও সমান হয়ে যায়, যেখানে তারা একে অপরকে গ্রহণ করতে বাধ্য হয়ে যায়। এবং এই অলৌকিক ঘটনাকে সম্ভব করেছে মিসেস সেন। যদিও এটি একটি দারুণ কাজ করেছে সে, কিন্তু তাতে দুজনেরই অপূরণীয় ক্ষতি করেছে এবং খুবই নোংরাভাবে সেটা করেছে।
তবুও কেউ এক বিন্দু প্রশ্ন তুলতে পারেনি তার এই কাজকে, বরং সে টাকা পেয়েছে, কারণ যে কন্ট্রাক্ট পেপারে সাইন করা হয়েছিল তা ছিল তাদের সম্মতির ওপর ভিত্তি করে। এজন্যই বলা হয় যে কোনো সম্পর্কের মধ্যে তৃতীয় পক্ষকে প্রবেশ করতে দেওয়া উচিত নয়। এটি পরিস্থিতি আরও খারাপ করে দেয়। যদি পার্ক ও চিনমিনের মধ্যে মিসেস সেন না আসতো তাহলে এত কিছু হতোই না। কি বা হতো? দুজনের ব্রেকআপ হয়ে যেত, কিন্তু দুজনের জীবনে এত বড় ক্ষতি তো হতো না। এক ছোট্ট ব্যাপারে দুটি জীবন ধ্বংস হয়ে যেত না। কিন্তু এখন যা হয়ে গেছে তা তাদেরকে এটা মেনে নিতেই হবে। এটাই ছিল শেষ দৃশ্য, যেখানে আমরা দুজনকে বিয়ের পোশাকে দেখি, যেখানে চিনমিন হুইল চেয়ারে ছিল এবং পার্ক ফেক আইব্রাউজ লাগিয়েছিল। তাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন প্রশ্ন ছিল তারা কি বাকি জীবন শান্তিতে কাটাতে পারবে, নাকি এটা শুধু এক ধরনের আফসোসের ফসল হবে। কারণ ভেতরে ভেতরে তো দুজনেরই একে অপরের আসল জানা হয়ে গেছে। বন্ধুরা, তাদের ভবিষ্যৎ কেমন হবে তা আমরা জানতে পারি না, কারণ এই গল্প এখানেই শেষ হয়ে যায়। এই পার্টিতে আমরা মিসেস সেনকেও দেখতে পাই, যার পায়ের নিচে একটি কার্ড পড়েছিল, ঠিক সেই পুরনো কার্ড। বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। আপনাদের অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। খুব শীঘ্রই আবার এক নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।